পশ্চিমবঙ্গে তার মানে এটা নিশ্চিত যে বিজেপি অনেক বেশি কমছে। কমে তো যাচ্ছে স্বাভাবিক। প্রথম দিনে একটা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রবণতায় লোকে দিয়েছে, এবার মনে হয় ওই লেভেলে যাবে না। আগের চেষ্টা হয়েছিল, করুক না মামলা, যে মামলা রামকে নিয়ে কি বলেছিলেন যেন? আমি বলেছিলাম যে রামকে আমরা ভক্ত যারা আছি, রামের পার্সোনাল লাইফ নিয়ে যদি ডিল করি, সেটা অনেক কিছু উল্টো পাল্টা বেরিয়ে আসবে। সীতার আমি যে মামলা কর না, তারপর তো হাইকোর্ট আছে, 20 দিন ডেট করাবো, দৌড়ে আসবে। তারপর তো হাইকোর্টে ছেলে পেলে আছেই, সেটা মারধর হবেই। মানে মারধর ওই সেন্সে, পলিটিক্যাল মারধর। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হবে আপনার কি মনে হচ্ছে? উনি কি তমলুকে জিতবেন? আমি বলতে পারছি না, আমি জানি না, ওখানে কিছু জানি না। উনি মাঝে মাঝেই বলছেন উনি হচ্ছেন চন্দ্রবোড়া সংসদীয় গণতন্ত্রে, আচ্ছা, মানে সবসময় গণতন্ত্রটাকেই মেরে দেবে আর কি চন্দ্রবোরা তুলে ধরেছেন। আপনার কি মনে হয় যাদবপুরে সৃজন ভট্টাচার্য একটা ফ্যাক্টর হবে? বলতে পারছি না, আমি জানি না। তো সৃজন ইজ আ গুড ক্যান্ডিডেট। ভারতবর্ষে নির্বাচন মানে যুক্তি তর্ক গল্পের এক অন্য জায়গা। আর প্রতিবার নির্বাচন এলেই যে রাজনীতিক আমাদেরকে নতুন একটা দিশা দেখান, সেরকম বাংলার এক মুখ হলেন অরুণাভ ঘোষ। ফলে সেই বাংলার মুখের সঙ্গে আজ আবারও কথা মুখে। স্বাগতম অরুণাভদা। ধন্যবাদ। হয় নাকি? বাংলায় কত রেজাল্ট মনে হচ্ছে? বিজেপি কটা পাবে? বাংলায় তৃণমূল সংখ্যাগরিষ্ঠ অনেক, 26-27 ওপর পাবে। তার মানে বিজেপির আগের বারে যে 19 ম্যাজিকটা ছিল কমে যাবে, কমে যাবে। তাহলে কি বামেদের একটা সম্ভাবনা আছে? বিজেপি কমা মানে বাম 2-3টে সিটে পাবে? বামের কোনো সম্ভাবনা নেই আপাতত। কংগ্রেস কি অধীর তার দুর্গ রক্ষা করতে পারবেন? অধীর জিতবে হয়তো, অধীর ব্যক্তিগতভাবে জিতবে। তো পুরো পশ্চিমবঙ্গের কংগ্রেস অবস্থা খুব ভালো না। মুর্শিদাবাদে কি হবে? যে মুর্শিদাবাদে কি মোহাম্মদ সেলিম এগিয়ে রয়েছে ফ্যাক্টর? জানি না, 2টো সিট জেতার কথা কংগ্রেসের, জিতবে। ওখানেই পড়ে থাকে তো, ওরা জিতবে। আচ্ছা, এই যে দিলীপ ঘোষ কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় কিনা একটা কুৎসিত মন্তব্য করলেন, এই বিষয়গুলো রাজনীতিতে এখন এসে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমার মনে হয় যে এটা কিছুটা তো কিভাবে তুমি বড় হয়েছো, যে ভাষা ব্যবহার করতে ছোটবেলায়, সেটা প্রকাশ পায় বড় বয়সে। এটা কি করা যাবে? কিন্তু দিলীপ ঘোষের তো একটা মোটামুটি একটা সংগ্রামী চরিত্র ছিল। সংগ্রামী আছে, কিন্তু পরিবেশটা কি ছিল যে দেখতে হবে। কিন্তু বিজেপির প্রায় সব নেতাই তো একই ধরনের কথাবার্তা করছে, কি করা যাবে, বলছে। হেড স্পিচের ব্যাপারে রাগের কথা, যুক্তি নেই, যুক্তি নেই। তা দিলীপ ঘোষ মানুষটা ভালো। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি হবে আপনার কি মনে হচ্ছে? উনি কি তমলুকে জিতবেন? আমি বলতে পারছি না, আমি জানি না, ওখানে কিছু জানি না। উনি মাঝে মাঝেই বলছেন উনি হচ্ছেন চন্দ্রবোড়া সংসদীয় গণতন্ত্রে। আচ্ছা, মানে সংসদীয় গণতন্ত্রটাকেই মেরে দেবে আর কি চন্দ্রবোরা। খুব দুঃখের কথা, জজ হিসেবে থেকে তারপর গিয়ে ইলেকশনে দাঁড়িয়ে পড়লো। তার মানে ও কি জিনিস তো বোঝা যাচ্ছে। ঠিক না এটা দাঁড়ানো। জজ যতদিন ছিলাম ততদিন, তার মানে তোমার জাজমেন্ট গুলোই প্রশ্নের সামনে পড়ছে। তা একজন জজের কি অধিকার নেই রাজনীতি? অধিকার করে 3-4 বছর বাদে দাঁড়াক, 3-4 বছর বাদে দাঁড়াক। একটা কথা হলো, কদিন আগে বিচারপতি হিসেবে বড় বড় কথা বলে এখন গিয়ে দাঁড়িয়ে পড়লাম। আপনার তমলুকে ফেভারিট কে, সায়ন না? আমার কোনো ফেভারিট নেই, জানি না, কি করে বলবো, জানি না। সায়ন তো হাইকোর্টে কাজ করেছিল। সায়ন ভালো ছেলে ভালো। দেবাংশু? দেবাংশুটা কোনটা জানি, তৃণমূলের যে মুখপত্র নানা ভালো ছেলে, বাচ্চা ছেলে, ভালো ছেলে। এরা আসা উচিত এখন এদের। আচ্ছা, এই নির্বাচনী বন্ডকে সুপ্রিম কোর্ট নয়, আজকে সবাই বলছে ভারতবর্ষের কেন বিশ্বের সব থেকে বড় দুর্নীতির ঘটনা। এবং রাহুল গান্ধী নিজে এই কথা বলেছেন, এবং নির্মলা সীতারামনের স্বামী, এই প্রাক্তন বিজেপি মুখপাত্র যিনি আরএসএস করতেন, তিনিও এই কথা বলেছেন যে জনগণ এবার নির্বাচনী বন্ডের জন্য বিজেপিকে শাস্তি দেবে। আপনার নির্বাচনী বন্ড কেলেঙ্কারিটাকে কিরকম? নির্বাচনী বন্ড অর্ধেক লোক, 90% লোক জানেই না কি ব্যাপার ডিটেলসে। কি করবে বলা কঠিন। তবে বিজেপি যেটা করেছে, যে চুরিগুলোকে সব লিগালাইজ করে দেওয়ার চেষ্টা করেছে। এটা একদম বিজেপির মানে রক্তে একদম বিষ। যত রকম বাজে জিনিস লিগালাইজ করার চেষ্টা করেছে, আইনত শুদ্ধ করে দাও। কংগ্রেস এবার কি অনেকটা বেটার ফল করবে রাহুল গান্ধীর নেতৃত্বে? ইয়েতে মনে হচ্ছে তো সারা ভারতবর্ষে বেটার ফল করবে। এখন দুটো ডিবেট উঠে আসছে, একদল বলছে রেস্ট্রিক্ট মোদি, আরেক দল বলছে মোদিকে সম্পূর্ণ পরাজয় কর। কংগ্রেস কি এখন রেস্ট্রিক্ট মোদির লাইনে হাঁটছে? সেটা জানি না, পরাজয়ের দিকেই তো এগোবে এখন। পরাজয়ের দিকে এগোলেই রেস্ট্রিক্ট হতে পারে, সংখ্যা কমতে পারে।
এই যে আপনি বারবার যুক্তি তর্কের কথা রাজনীতিতে বলেছেন, সৃজন ভট্টাচার্যের মতো প্রার্থীরা সিপিএম এর বা আরো যে কয়েকজন প্রার্থী রয়েছেন সিপিএম এর, তারা বারবার কিন্তু রাজনীতির ময়দানে যুক্তি তর্কের জায়গাটাকে তুলে ধরেছেন। আপনার কি মনে হয় যাদবপুরে সৃজন ভট্টাচার্য একটা ফ্যাক্টর হবে? বলতে পারছি না, আমি জানি না। তো সৃজন ইজ আ গুড ক্যান্ডিডেট, ভালো ছেলে। আর ভোট কি করবে তো বলা কঠিন। সিপিএম এর সেই হুলটা চলে গেছে বেস লেভেল থেকে, কি হবে আমি বলতে পারছি না। আপনি বারবার বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মাটির গন্ধটা খুব ভালো বোঝেন। একদম সিপিএম এর কি কোনো নেতা নেই যে মমতার সাথে, যিনি মমতার সাথে এই মুহূর্তে টক্কর দিতে পারেন? না, কেউ নেই। মমতার মতো অত সময় কেউ দেয় না রাজনীতিতে, সংসার টংসার ছেড়ে সময় দিচ্ছে, এবং মাটির গন্ধটা খুব ভালো বোঝে। সেলিম কি মাটির গন্ধ বোঝেন না? না, না, সেলিম হলো এলিটিস্ট রাজনীতিবিদ, ভালো লোক কিন্তু এলিটিস্ট, এলিটিস বলতে উনি তো মানে উচ্চ মার্গের লোক। আচ্ছা আচ্ছা। আর মীনাক্ষী মুখার্জিকে কি মনে হয়, তিনি কি মাটির গন্ধ বোঝেন? ওই লেভেলটা পৌঁছয়নি এখনো। মীনাক্ষী মেয়ে ভালো, সব ভালো, ওই লেভেলটা পৌঁছয়নি, মমতাদের লেভেল পৌঁছয়নি। রাসেলের সাথে লেনিনের 1905 সালে একবার, রুশ বিপ্লবের পরে একবার দেখা হয়েছিল, এবং তাদের মধ্যে একটা অদ্ভুত ডিবেট হয়। রাসেল একবার বলছেন পরিষ্কারভাবে যে আমি মার্ক্সবাদ নিয়ে অনেক কথা বলতে চাইছি, কিন্তু লেনিন পুরোপুরি মার্ক্সবাদের নির্যাসকে নিয়ে এগোতে চাইছেন না, তিনি একটা অন্য ধরনের রাজনীতিকে প্রতিষ্ঠা করতে চাইছেন। এই বিষয়টাকে আপনার কি মনে হয়? না, সে তো বিখ্যাত উক্তি আছে, তো বললো যে তুমি এই বিরোধীদের কিভাবে সামলাচ্ছ। রাসেল জিজ্ঞেস করছে লেনিনকে, বলে আগে চিহ্নিত করে সামনে গাছেরটা দেখিয়ে দিচ্ছি, গাছ ঠিক আছে, সামনের গাছে ঝুলে পড়ো, তো মারা যাবে। তাহলে বিরোধী রাজনীতির ভবিষ্যৎ কি সব জায়গায় একই রকম? মোটামুটি কমিউনিস্ট দেশে কোনো শাসন নেই, যে পুতিনই বলো। লেনিনের সময় তো প্রচুর লোক মারা গেছে বিরোধী পক্ষ। আজও তো বিরোধীরা ট্রটস্কিতে সেই দূরে গিয়ে চলে গেছিল দেশের বাইরে, সেখানে মারিয়ে দিয়েছে। আজও তো রাশিয়ায় গিয়ে লেনিন নেই, কিন্তু আজও তো রাশিয়ায় বিরোধীদের মারাই হচ্ছে। হ্যাঁ, পুতিনকে তাই বলা তো, হচ্ছে তাই তো। সবচেয়ে বড় জার। তাহলে রাশিয়ায় পরিবর্তনটা কি রাশিয়ার হলো? পরিবর্তন হয়নি তো। একবার সিস্টেমটা চালু হয়ে গেলে, বাই হোয়াট এভার নিউ ইউ কল, সে গণতন্ত্রই বলো আর কমিউনিজম বলো, একই রয়ে যায়। এইবার সিপিএম এর আপনি কি পরিবর্তন দেখছেন এবার আজকের রাজনীতির ক্ষেত্রে? সিপিএম এর জোরটা কমে গেছে। বয়স্ক লোকেরা আছে, ভালো ভালো লোক, কিন্তু তারা বেরোচ্ছে না বাড়ির বাইরে। সিপিএম এর ভদ্রলোক, পড়াশোনা জানো প্রচুর, কিন্তু যে কোনো কারণে হোক বেরোচ্ছে না, সেই ফোকাসটা দিচ্ছে না। তাহলে আমার এখানে 4টে কংগ্রেসের ছেলে আছে, তাদের সবাই চেনে, ওই হাল্লা করছে। আর এখানে 33 জনের ওপর সিপিএম আছে, কেউ চেনে না তাদের, চুপ করে ঘরের মধ্যে ঢুকে গেছে। সম্প্রতি আমরা দেখছি ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ল্যাবের রিপোর্ট বলছে ভারতবর্ষের 1% মানুষের হাতে 40% সম্পদ কুক্ষিগত হয়ে যাচ্ছে, এবং ভারতবর্ষে নাকি এই মুহূর্তে আর্থিক বৈষম্য মোদি জামানায় ব্রিটিশ ভারতকেও টেক্কা দেয়। এই সামগ্রিক বিষয়টা কি বলবেন? ও তাই তো, তাই তো। তাহলে কি ভারতে একটা অর্থনৈতিক জরুরি অবস্থা চলছে? জরুরি অবস্থা বলতে পারবো না, অর্থনৈতিকভাবে আমরা নিচের দিকে যাচ্ছি। তাই এই অর্থনীতি কি মানুষকে প্রভাবিত করবে না ভোট দেবার সেটা ক্ষেত্রে? বলতে পারছি না, বলতে পারছি না। যদি ইন্দিরা স্বৈরাচারের বিরুদ্ধে মানুষ ভোট দিয়ে থাকেন, তাহলে সেটা অর্থনীতি তো দেখতে পাচ্ছে স্বৈরাচার, অর্থনৈতিক ডিগ্রেড হচ্ছে, দেখা যায় না। ওর দাম বেড়েছে, ঠিক আছে, 2 টাকা বেশি দিয়ে কিনে নিল, বোঝা যায় না। অনেকে বলে যে তৃণমূলের এত দুর্নীতির পরেও সেটা ইস্যু হচ্ছে না কেন জনগণের কাছে? কানেকশনসটা বেশি। তৃণমূলের ছেলেরা, ধরো আমার বাড়িতে কোনো হলো, এখানে কাউন্সিলরকে বলে সঙ্গে সঙ্গে দৌড়ে চলে আসে, মহিলা কাউন্সিলর। আমি কথার কথা বলছি, যেটা সিপিএম এর নামে পাওয়া যেত না। সিপিএম এর সেই অফিসে রিপোর্ট করো, অফিস ঠিক করবে কখন যাবে, করতে করতে 2 দিন পার হয়ে যেত। এখানে তৃণমূল তাই জন্য কানেকশন উইথ দি পিপল ভীষণ স্ট্রং। একদম কাউন্সিলর সঙ্গে সোজাসুজি যোগাযোগ, অফিস দিয়ে যেতে হয় না। অনেক কেন্দ্রে দেখছি আমরা, একটা বিশেষ কেন্দ্র হুগলির কথা বলছি, হুগলির তৃণমূল প্রার্থী একদিকে বলছেন শুধু ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, নাকি প্রচুর শিল্পায়ন হয়েছে, অন্যদিকে লকেট আরেক ধরনের কথা বলছেন। রাজনীতির মান কি পশ্চিমবঙ্গে খুব তলানিতে এসে নেমে গেছে? এমনিতে তো তলানিতে নেমেইছে। ওই উক্তিগুলো শুনলে খুব খারাপ লাগে। এবার এবারের ভোটে আপনাকে কোনো দল অ্যাপ্রোচ করেনি, আপনার না, কংগ্রেস বা মামলা? সবাই জানে দাঁড়াবো না। বা অনেকে যেটা বলে যে তৃণমূলের থেকেও কিন্তু অ্যাপ্রোচ পেয়েছিলেন। না, সেরাম না। এমনি তো কথার কথা অনেকে অনেক কিছু বলে, সেরাম না। এবার পশ্চিমবঙ্গে তার মানে এটা নিশ্চিত যে বিজেপি অনেক বেশি কমছে। কমে তো যাচ্ছে স্বাভাবিক। প্রথম দিনে একটা তৃণমূলের বিরুদ্ধে ভোট দেওয়ার প্রবণতায় লোকে দিয়েছে, এবার মনে হয় ওই লেভেলে যাবে না। আগের বার কি পুলওয়ামা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে? আমার মনে হয় না।
তাহলে কি অ্যান্টি তৃণমূল ভোটটা গেছিল, অ্যান্টি তৃণমূল। তা এবার সেটা যাবে না কি করে আপনার মনে হচ্ছে? না, যাবে না মানে গতবারের মতো যাবে না। গতবার তো টোটাল ভোটটা বিজেপির দিকে পড়েছিল, বিরোধী ভোট, সেটা যাবে না। কিন্তু বামেদের যে একটা উত্থান হচ্ছে, তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা আসছে, তাদের বক্তব্য শুনতে মানুষ ভিড় করছেন, সৃজন ভট্টাচার্যের মিছিলে আমি প্রচুর মানুষকে দেখছি ভিডিওতে, এগুলো কি কোনো বামেদের প্রভাব না, ফেলবে না? খুবই ভালো ছিল সিপিএম এর যে নতুন ছেলেরা আছে যে খুবই ভালো, ইন্টেলিজেন্ট, কিন্তু ওই ওজনটা নেই। মিছিল আর কতজন? 500 লোক হলে বলি বিরাট ব্যাপার, 5000 হলে বিরাট ব্যাপার। ভোটটা এক একটা কেন্দ্রে 5 লাখের ওপর, সেখানে কি করবে? আমরা দেখছি গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকন্টেন্টে, হুম। হ্যাঁ, জোসেফ স্টিগলিটস, যিনি একসময় বারাক ওবামার বোধহয় অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, সেই জোসেফ স্টিগলিটস বলছেন যে গোটা বিশ্ব জুড়েই কিছু কোম্পানির হাতে গোটা বিশ্ব বাণিজ্য চলে গেছে। তাহলে আজও তো আনরিস্টেন ক্যাপিটালিজমই রয়েছে অন্যভাবে, না, আনরেস্টেন্ট ক্যাপিটালিজম এক মনোপলি জিনিস। ক্যাপিটালিজম। আনরেস্টেন্ট ক্যাপিটালিজম হলো আমি তোমায় দরকার পড়লে মেরে দিতে পারি, কেউ জিজ্ঞেস করবে না। এখন সেটা নয়, আইনের মাধ্যমে তোমায় চলতে হবে। এবং যেটা ঘটনা অর্থনীতিতে, যে যত বড়ই বলুক, চাহিদাটাই বা মেন। চাহিদার উপর নির্ভর করছে কোন কোম্পানি থাকবে, কোন কোম্পানি থাকবে না। এই বাঙালি কি বিজেপি শাসনে সবচেয়ে বেশি বিপন্ন হয়েছে বাঙালি জাতি? মানে আমাদের বলা হচ্ছে এখানে শুধু রাম মন্দিরই হবে, উত্তর ভারত। বিজেপির যেটা অসুবিধা হয়েছে, যেটা আমরা বাঙালিরাও যেটা খারাপ জিনিস বলে জানতাম, যেটা ও করবো না, সেটা বিজেপি কিন্তু লিগালাইজ করার চেষ্টা করছে, সেটাই খারাপ। এখনকার মিডিয়া সংস্কৃতিকে আপনার কি মনে হয়, যে চারদিকে যে বলছে গদি মিডিয়া, যেটা রবিশ কুমারও বলছেন যে ভারতবর্ষে সবকিছু আছে কিন্তু মিডিয়া নেই, পশ্চিমবঙ্গের মিডিয়াকে আপনার কি মনে হয়, ইনক্লুডিং ইউটিউব মিডিয়া? আমি ইউটিউবটা দেখি না, সেরম কিছু নেই আহামরি সেইভাবে তদন্ত করে বার করা, সেটা ক্ষমতা নেই বা করে না। অ্যাডভার্টাইজমেন্টের ব্যাপার আছে, এ আছে, করে না। কিন্তু একটা মিডিয়ার বিরুদ্ধে একটা তীব্রতম অভিযোগ হচ্ছে ইউটিউব সম্পর্কেও সেই অভিযোগটা আসছে, যেখানে বিজেপির কথাটাই এখন মিডিয়া। হ্যাঁ, তাই তো, পয়সা পাচ্ছে। তোমার একটা অর্গানাইজেশন চালাতে গেলে যে পয়সা লাগে, সেটা রুলিং পার্টি দেবে, বেশি দিচ্ছে। এই এক্সিট পোলগুলোর কি কোনো মানে আছে আপনার কি মনে হয়? দীর্ঘদিন তো আপনি রাজনীতির সাথে জড়িত। এক্সিট পোল বলা কঠিন, আগে ছিল ভালো, এখন নিজের করে পার্টি লোক ধরে এক্সিট পোল করায়। একটা বিষয় ক্রমশ আমরা প্রতীয়মান দেখছি, আর দু একটা প্রশ্ন করে আজকের মতো আমরা শেষ করব। একটা বিষয় ক্রমশ প্রতীয়মান হয়ে উঠছে ভারতীয় সংসদীয় রাজনীতিতে, যে আদালত বনাম সরকারের একটা লড়াই হচ্ছে, এবং দেখা যাচ্ছে আদালত অনেক বেশি ডেমোক্রেটিক রিফর্মস এর পক্ষে দাঁড়াচ্ছে। সেটা স্বাভাবিক, সবসময় হয়েছে। হয়তো কিছু ক্ষেত্রে আদালত দমে গেছিল ইন্দিরা গান্ধীর আমলে, কিন্তু তারপরে কিন্তু বলার বলে দিচ্ছে আদালত। তাহলে এটাও কি কোনো একটা ভোটের কোনো প্রভাব ফেলবে আদালতের ফেল- রায়গুলো? কজন পড়ের আদালতের রায়, আর কি নিয়ে ডিসপিউট কজন জানে? সাধারণ মানুষের কাছে তো নির্বাচনী বন্ড একটা ইস্যুই। জানে না, কজন জানে নির্বাচনী বন্ড? একজন অটো চালক আমায় খুব ভালো কথা বলেছিল, বলছে দান কাকে কে করে দাদা, আমি যে অটো চালাই আমায় তো কেউ দান করে না, সুতরাং দান যখন করা হয়েছে প্রতিদানে তারা কিছু পেয়েছে। তাই তো প্রথম কথা হলো, তৃণমূল এত ছেলে আছে যে পৌঁছতে পারছে ভোটারদের কাছে, স্টেট পৌঁছে যায়, অন্যরা পাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে যে একদম কংগ্রেসের চেয়েও বেশি নির্বাচনী বন্ডে তৃণমূল টাকা পেয়েছে। হ্যাঁ, সে তো সেকেন্ড। সেকেন্ড কংগ্রেস তো পায়নি, সেকেন্ড। না, কংগ্রেস থার্ডে আছে, থার্ড বা তাহলে ফোর্থ। সবার মানে বিশাল ডিফারেন্স। হ্যাঁ, এই তৃণমূলের মতো আঞ্চলিক শক্তি এত টাকার পাওয়ার লোকালে যেহেতু ক্ষমতায় আছে, দিতে পারবে, কিন্তু বামেরা সুবিধা দিতে পারবে। বামেরা সেই অর্থে কেরালায় বামেরা নেই, বামেদের লোক কমে গেছে একদম। কিন্তু কেরালায় তো তারা ক্ষমতায় রয়েছেন। আছে ক্ষমতায়, সেভাবে কেরালার কতটুকু স্টেট সারা ভারতবর্ষ চালাবার মতো নয়। এইবারে নির্বাচনকে কি আপনার মনে হয় যে নির্বাচনে কি আবার রক্ত ঝরবে? আমার মনে হয় না। ইলেকশন সে টুকটাক এদিক ওদিক হতে, সেই রক্ত ঝরবে না। মানে ফেয়ার ভোট হবে মোটামুটি। কেন আমরা তো বুথে লোকই দিতে পারছি না, ফেয়ার আর আনফেয়ার বলবো কি করে? এটাও তো ঘটনা। কংগ্রেস সিপিএম জোটের হয়ে কোনো জায়গায় প্রচারে যাচ্ছেন না? দেখি, যাবো তো নিশ্চয়ই, যাবো। সিপিএম এর যেটা আগে ছিল, বললাম তো, প্রচুর লোকজন ছিল। এখন বয়স্ক লোকেরা, তারা পড়াশোনা জানা লোক, সৎ লোক, কিন্তু বেরোতে চাইছে না। কিন্তু কংগ্রেসের তো অনেক জঙ্গি মানে তারা আছে, সমর্থক এখনো আছে। তারা আছে। কিন্তু সিপিএম এর তো পড়াশোনা জানা লোক ছিল, প্রচুর রয়েছে, ছিল এক সময়। আমি বলছি তো, অনিল বিশ্বাস বিরাট অর্গানাইজার, বোঝা যেত আজকে। হ্যাঁ, নিশ্চয়ই।
তখন বোঝা যায়নি ক্ষমতা। তাহলে সেলিমের সব থেকে বড় চ্যালেঞ্জ আজকে সেলিমের সামনে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনার কি মনে হয় এই চ্যালেঞ্জের ফলে যদি সেলিম বাবুর নেতৃত্বে সিপিএম 3টে আসনও পায় তাহলে তো সেটা বিরাট উইন? হ্যাঁ, বিরাট উইন, বিরাট উইন। সেলিম এমনি সব ঠিক আছে, কিন্তু কোথায় যেন একটু ওজনটা পাচ্ছে না। কিন্তু সেলিমের বিরুদ্ধে মানে বিজেপি শিবিরের তরফ থেকে একটা প্রচার হচ্ছে, মুসলমান বলে একটা প্রচার হতো। ওটা কিছু না, হতে পারে, সেটা ঘটনা, সেটা আছে, হিন্দু মুসলমানের ব্যাপার আছে। তবে সেলিমের ভালো, খুব একটা খারাপ করছে না, কিন্তু সমর্থক নেই। আপনার বিরুদ্ধে আমাদের চ্যানেলে আপনি যখন একটা কথা বলেছিলেন অভিজিৎ বাবুকে নিয়ে নয়, এই যে বিষয়টাকে নিয়ে একটা চ্যানেলে আমি দেখছিলাম বারবার ওই কথাটাই তুলে ধরছিল, এবং তারপর দেখলাম আপনার বিরুদ্ধে নাকি অন্য একটা চ্যানেলে কথা বলার জন্য মামলা রুজু করার চেষ্টা হয়েছিল। করুক না মামলা, যে মামলা রামকে নিয়ে কি বলেছিলেন যেন? আমি বলেছিলাম যে রামকে আমরা ভক্ত যারা আছি, রামের পার্সোনাল লাইফ নিয়ে যদি ডিল করি, সেটা অনেক কিছু উল্টো পাল্টা বেরিয়ে আসবে। সীতারে আমি যে মামলা কর না, তারপর তো হাইকোর্ট আছে, 20 দিন ডেট করাবো, দৌড়ে আসবে। তারপর তো হাইকোর্টে ছেলে পেলে আছেই, সেটা মারধর হবেই, মানে মারধর ওই সেন্সে, পলিটিক্যাল মারধর। ও কত খেয়াল করলে হয় না। আমি রাম সম্বন্ধে খারাপ কিছু বলিনি। আমি বললাম, দেখো, রাম যে পর্যায়ে প্রথমত বাবা তাড়িয়ে দিল, বনবাস চারটিখানি কথা, 14 বছরের, ফেরত এসে তখন রাম ভালো রুল করছে, কিন্তু জনগণের দিকে বেশি চাইতো, যেন ন্যায় বিচার। সীতারকে বনবাসে পাঠিয়ে দিল, ছেলে দুটো হলো জানতো না। ছেলে হওয়ার পর যখন ওই অশ্বমেধের ঘোরা যাচ্ছে, যখন ছেলেরা আটকালো 14-15 বছর বয়সে, তখন জানলো যে ছেলে হয়েছে। এইগুলো বলেছি। রামের রাজত্ব নিয়ে কেন বলতে যাবো? এগুলো হলো মানে কি বলবো, না, ট্র্যাজেডিজ অফ লাইফ। হ্যাঁ, বাল্মীকিও তো এই ক্রিটিক্যালি দেখেছেন রামকে, বাল্মীকি রামায়ণও তো এই ক্রিটিক্যালি আছে, যেটা আজকে উঠিয়ে দেওয়া হয়েছে। এই যে অর্জুন সিং ফেনোমিনান হয়ে উঠছেন, এক সময় তার ঘরে যখন তিনি তৃণমূলে আসছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকছে, আবার তিনি বিজেপিতে যাচ্ছেন, মোদির ছবি উঠে আসছে, এই ফেনোমিনানটাকে বাংলার রাজনীতিতে কি বলবে? খুব খারাপ। এটা তো আপনাদের সময় ছিল না, এই জিনিস ছিল না। এটা কবে থেকে শুরু হলো সেটা বলতে পারছি না, তো অনেকদিন আউট অফ টাচ, বেশিরভাগই মানে ওপর আছি। এটা কি তৃণমূল শাসনে শুরু হয়েছে এরকম ভাবে? তিনি বিজেপি দুজনই, মানে একটা ঘরের ব্যাপার জন্য, এ ঘর আর ও ঘর। সেটা বিজেপির জন্য হয়েছে, বিজেপি। তৃণমূলের কি কোনো দায় নেই এটা করার পক্ষে? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা দল ছেড়ে গেছেন তারা বাংলার লজ্জা, তারপরেও তাদের দলে ফেরানো হলো কেন? এটা প্রশ্ন সেটা আসে। তো আছে যে দল ভারী করার জন্য, দলের ব্যাপারে তখন আর যুক্তি থাকে না। যখন আমার দলে আসে, তখন সব যুক্তির ঊর্ধ্বে হয়ে যায়। আমার দল আর আমার পুলিশ, সেই হ্যাঁ, শঙ্খ ঘোষের কথা, আমার হ্যাঁ, পুলিশ কোনো ভুল করে না, সে হ্যাঁ, যখন আমার পুলিশ। আমার পুলিশ। এইবার যদি কোনোভাবে একটা, আমরা বলছি, বামফ্রন্ট ফিরে আসে, তাহলে কি আরো উন্নততর সরকার কি বামফ্রন্ট দিতে পারবে? আপনার কি মনে হয়? মানে না, বামফ্রন্ট আসছে না, মানে আমি দেখতে পাচ্ছি না যুক্তি খাটিয়ে, সেই জোরটা কমে গেছে। আমি তো বললাম, এখানে 4টে কংগ্রেসের ছেলে আছে, সবাই চেনে, আর 33 জন সিপিএম এর লোক আছে, কেউ চেনে না, ঘরে ঢুকে গেছে। অথচ যখন জমানা ছিল বুক ফুলিয়ে ঘুরতো, সেইটা হয়েছে। আজকের মতো শেষ প্রশ্ন, অন্যদিন আরো অনেক কথা বলবো বলে, সেটা হচ্ছে আপনি একটা সম্ভাব্য আমাদের একটা রেজাল্ট বলতে পারবেন যেখানে আপনার কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে কিরকম হবে 42টা সিটে? 42-এ 24-এর উপর তৃণমূল জিতবে। 24 প্লাস তৃণমূল, আমি ধরলাম 25টা। বিজেপি বিজেপি বলতে পারছি না। 10টা, হ্যাঁ, 10-এর উপরে উঠতে পারে। 10-12, হ্যাঁ, 24, হ্যাঁ, 10, 10। 10, তাহলে ধরলাম 34, তারপরও 8টা আসন থেকে যাচ্ছে, সেখানে বলা কঠিন, বামেদের সেই এটা নেই, বাম বা কংগ্রেসের সেই হোল্ডটা নেই, মাটির সঙ্গে হোল্ড সেটা নেই। আবার এসইউসির কর্মীরা তো মাটির সাথে নেবে কাজ করে, ওর লোক নেই, ছোট্ট দারুণ ডেডিকেটেড ছেলে পেলে ইস্যুসির, কিন্তু লোক নেই। এবার এসইউসি সিপিএম জোট হলে কি অনেক একটা সুবিধা মানে একটা জায়গা তৈরি হতো? কিছুটা হয়তো হতে পারে, কিছুটা হয়তো হতে পারে। আইএসএফ এর এইভাবে সিপিএম কে অনেকে বলছেন আইএসএফ নাকি সিপিএম কে দাগা দিয়েছে, এই বিষয়টাকে আপনার কি মনে হয়? আইএসএফ আমি বুঝতে পারি না, কখন কোন দিকে কি বলে, ওদের যে লিডার, মুশকিল। এই মন্তব্য করা খুব ভয়। আইএসএফ কি আদৌ সেকুলার শক্তি? আমি বলতে পারছি না। অবভিয়াসলি আইএসএফ সেকুলার নয়, সে তো কিছুটা তো মুসলমান নির্ভর করতেই হবে ভোটের জন্য। না, মুসলমান হলেই যে সেকুলার নয় তা নয়, মৌলানা আবুল কালাম আজাদ সেটা পরের কথা, কিন্তু এদের ভিত্তিটা কি? মৌলানা কংগ্রেস ছাড়া কি জিরো ছিল তাহলে? কিন্তু উনি অসাধারণ, উনি ঈদের দিনও বক্তৃতা করতেন, উর্দুতে বক্তৃতা করতেন, ফেজ টুপি পড়তেন। করবে না কেন? করুক না, কিন্তু পায়ের তলার জমিটা কংগ্রেস।
হ্যাঁ, উনি বোধহয় কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে দেশভাগের বিরুদ্ধে ভোট, যে দুটো ভোট পড়েছিল আবুল কালাম আজাদের একটা ভোট ছিল। সুতরাং শেষ বিচারে কি দাঁড়াচ্ছে? পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি নতুন কোনো ফ্রন্ট আর খুলবে না এই হতে মুহূর্তে? পারে ভবিষ্যতে, এখন জানতে বুঝতে পারছি না। তৃণমূলই থাকবে। এই নির্বাচনে এমন 3জন ব্যক্তিত্বের নাম বলুন যাদের জিতলে আপনার ভালো লাগবে। এটা বলা কঠিন, এত লোক আছে। আপনার বন্ধু, মানে বন্ধু স্থানীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে দীপশিতার যে লড়াইটা চলছে, কেউ বলছে মিস্টার ইন্ডিয়া, কেউ বলছে মিস ইন্ডিয়া। কল্যাণ জিতবে, ওখানে 3বার জিতেছে। দীপশিতা খুব ভালো মেয়ে, জেএনইউ মেয়ে, হুম। কোয়ালিটেটিভলি খুবই ভালো। কি করা যাবে? তারপরে কি সংসদীয় গণতন্ত্রে কোয়ালিটির কোনো জায়গা থাকবে না? আর থাকবে, ওই যেটুকু থাকবে থাকবে। লোকে তো ইমোশনে, পিপল আর লেড বাই, এটা আমার কথা না, বার্টন রাসেল বলেছিলেন, ইন এন ইলেকশন পিপল আর লেড বাই প্যাশনস, নট বাই রিজনস। যুক্তির মাধ্যমে কেউ ভোট দেয় না, প্রথমে প্যাশন, আবেগ। তার কি ভোট করিয়ে নেওয়া হয় একভাবে? তা জানি না, আবেগে ভোট দেয়। আমি কংগ্রেসকে ভোট দেবো, আমার বাবা কংগ্রেসে ভোট দিতে বলে, সিম্পল অ্যাজ দ্যাট। ওখানে যুক্তি খুব একটা খাটে না। আপনার ক্ষেত্রেও তো নিশ্চয়ই যুক্তি খেটেছে কংগ্রেস করার ক্ষেত্রে। সেটা বলা করি না, কংগ্রেস করার ক্ষেত্রে প্রথমে তো যুক্তি নেই। বাবাও কংগ্রেস করতে, এও করতে, আমিও করেছি। হ্যাঁ, এই আর কি। ফলে অকপটভাবে অরুণাভ ঘোষ যুক্তির কথা বললেন এবং যুক্তির সীমাবদ্ধতার কথা বললেন। ফলে আমরা অরুণাভ তাকে স্বাগত জানালাম। কিছু ধন্যবাদ। কিছু কথা মুখের বন্ধুদের বলবেন? তোমার তো ভালোই বিক্রি হচ্ছে, লোকে তো বোধহয় দেখছে। বিক্রি হচ্ছে। বিক্রি মানে দেখছে লোকে। তাহলে ওই আইসক্রিম ক্যান্ডি। যাই হোক, আমাকে ফোনে বলে, এই এটা কি বলেছেন, তার মানে দেখছে তো, দেখলেই হলো। থ্যাংক ইউ অরুণাভ, থ্যাংক ইউ।